মানুষের ভাগ্য বড় অদ্ভুত জিনিস। সে নিজেও জানে না কখন সে ইতিহাস হতে যাচ্ছে। ফরিদ খান নামের এক তরুণ যখন ঘোড়ার পিঠে বসে বিহারের জঙ্গলের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন, তখন কি তিনি জানতেন একদিন গোটা হিন্দুস্তান তার পায়ের নিচে লুটিয়ে পড়বে? পবিত্র জুম্মার দিনগুলোতে তার নামের খুতবা পাঠ হবে মসজিদে মসজিদে। সম্ভবত জানতেন না, আবার কে জানে, হয়তো জানতেও পারে। আফগানদের চোখের দিকে তাকালে তাদের মনের ভাব বোঝা দেয়। তাদের চোখ পাথরের মতো শক্ত, আবার কখনো শিশুর মতো সরলও। ফরিদ খানের চোখ অবশ্য পাথরের মতো। সেখানে মায়া নেই, আছে প্রচ্ছন্ন এক ক্ষোভ। ফরিদ খানের বাবা হাসান খান সুর, তিনি তার ছোট স্ত্রীকে নিয়ে ব্যস্ত। ফরিদের মা বড় স্ত্রী, তার কপালে জুটেছে অবহেলা। হাসান খান সুর মানুষ হিসেবে খারাপ নন, তবে ঐস্ত্রেণ্য। ঐস্ত্রেণ্য পুরুষরা ইতিহাসের জন্য খুব একটা কাজের হয় না, কিন্তু হাসান খান সুরের কপাল ভালো। তার ঘরে ফরিদ খানের মতো পুত্রের জন্ম হয়েছে, যে পাল্টে দেবে এই ভারতবর্ষের ভবিষ্যৎ। বিহার রাজ্যের সাসারাম গ্রাম। সময় বর্ষাকাল। হিন্দুস্তানের বর্ষা আফগানদের কাছে আতঙ্কের মতো। এত পানি আকাশ থেকে কেন পড়ে তা তাদের মাথায় ঢোকে না। চারদিকে প্যাচপ্যাচে কাদা, ঘোড়ার খুরে কাদা আটকে যায়। হাসান খান সুর তার খাস কামরায় বসে আছেন, সামনে দস্তরখান বিছানো। হাসান খান ভোজন রসিক মানুষ। তার সামনে পিতলের বিশাল থালায় ধোয়া ওঠা দমপুক্ত বিরিয়ানি, ছাগলের মাংস মশলায় মাখিয়ে মাটির হাঁড়িতে আটা দিয়ে মুখ বন্ধ করে ধিমে আঁচে রান্না করা হয়েছে। ঢাকনা খোলার পর যে গন্ধ বের হয়েছে তা মরা মানুষকেও জীবিত করার ক্ষমতা রাখে। পাশে রাখা আছে স্বামী কাবাব আর পেস্তা বাদাম বাটা দিয়ে ঘন শরবত। হাসান খান ডাকলেন, ফরিদ, ও ফরিদ। ফরিদ দরজার ওপাশে দাঁড়িয়েছিল। দীর্ঘদেহী আফগান তরুণ, গায়ের রং তামাটে, চওড়া কপাল। সে ভিতরে ঢুকল, কুর্নিশ করল না। বাবা এবং ছেলের মধ্যে একটা অদৃশ্য দেয়াল আছে, অভিমানের দেয়াল। হাসান খান বললেন, দাঁড়িয়ে আছিস কেন? বস, আমার সাথে খানা খা। ফরিদ বলল, আমার ক্ষুধা নেই আব্বাজান। ক্ষুধা না থাকলেও খেতে হয় রে। আফগানদের শরীরে জোর আসে গোস্ত আর রুটি থেকে। তোর শরীরে কি আফগান রক্ত নেই? ফরিদ শান্ত গলায় বলল, রক্ত আছে, তবে সেই রক্তে দাসত্বের বিষ নেই। আমি আপনার জায়গিরের দেখাশোনা ছেড়ে দিচ্ছি। বিমাতার কথায় আপনি আমাকে অপমান করেছেন। হাসান খান খাওয়া থামিয়ে দিলেন। বিরিয়ানির লোকমা হাতেই রয়ে গেল। তিনি জানতেন এই দিন একদিন আসবে। ফরিদ সাধারণ কেউ নয়, তার জেদ পাহাড়ের মতো। হাসান খান বললেন, কোথায় যাবি? আগ্রা যাব, ইব্রাহিম লোদির দরবারে, কিংবা বিহারের সুবাদার বাহান খার লোখানির কাছে। যেখানে মেধার কদর আছে সেখানে যাব। হাসান খান দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এই ছেলে অনেক দূর যাবে, অথবা খুব দ্রুত মারাও পড়তে পারে। আফগানদের কপালে স্বাভাবিক মৃত্যু সচরাচর থাকে না। ফরিদ বাড়ি ছাড়ল। সঙ্গে নিল কেবল তার প্রিয় ঘোড়া আর কোমরে ঝোলানো তলোয়ার। তলোয়ারটি সাধারণ নয়, দামেস্কের ইস্পাতে তৈরি। আলো পড়লে মনে হয় পানির ঢেউ খেলছে। বিহারের সুবাদার বাহার খান লোখানির দরবার। বাহার খান মানুষটি আমুদে। তিনি শিকার পছন্দ করেন। তার ধারণা, যে পুরুষ শিকার করতে জানে না সে রাজ্য শাসন করার যোগ্য নয়। ফরিদকে তিনি চাকরি দিলেন, তবে শর্ত একটাই, শিকারে সঙ্গ দিতে হবে। সেদিন ছিল অমাবস্যা। জঙ্গলে ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা, কিন্তু অদ্ভুত কারণে আকাশ পরিষ্কার। বাহার খান হাতির পিঠে, ফরিদ ঘোড়ায়, সঙ্গে পাইক পেয়াদা মশালচি। হঠাৎ জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে দিল বাঘের গর্জন। সাধারণ গর্জন নয়, কলিজা কাঁপানো ডাক। হাতির পিঠ থেকে বাহার খান নড়ে চড়ে বসলেন। মাহুত হাতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। বাঘটা ঝোপের আড়াল থেকে বের হলো না, সরাসরি লাফ দিল। লক্ষ্য বাহার খান। সবাই ভয়ে জমে গেছে, কেউ নড়ছে না। ইতিহাস পাল্টে যাওয়ার জন্য একটি মুহূর্তই যথেষ্ট।
ফরিদ ঘোড়া থেকে নামলো না, সে বাঘের দিকে তাকালো। বাঘটাও থমকে গেল না। সে বুঝতে পারল এই দ্বিপদী প্রাণীটি অন্যরকম। মুহূর্তের সিদ্ধান্ত, ফরিদ তলোয়ার কোষমুক্ত করল না। সে হাতে নিল বর্শা। বাঘটা শূন্যে লাফ দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ফরিদ বর্শা গেঁথে দিল বাঘের গলায়। বাঘ এবং বর্শা দুটোই একসাথে মাটিতে পড়ল। রক্তের ফিনকি ছুটল। গরম রক্ত ফরিদের মুখে লাগল। নোনা স্বাদ। ফরিদ ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল, যেন সে জানতো এটাই হওয়ার কথা ছিল। সে একটা মরা বাঘের সামনে দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে আছে তার ভবিষ্যতের সামনে। বাহার খান হাতি থেকে নেমে এলেন। তিনি কাঁপছেন, তবে ভয় নয়, উত্তেজনায়। তিনি ফরিদের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। বললেন, তোমার নাম কি যুবক? ফরিদ খান, জাহাপনা। বাহার খান মাথা নাড়লেন। না, আজ থেকে তোমার নাম ফরিদ নয়। তুমি বাঘ শিকার করেছ খালি হাতে। আজ থেকে তুমি শের খান, বাঘের রাজা। শের খান সামান্য হাসল, খুব সামান্য। সেই হাসিতে বিনয় ছিল না, ছিল আত্মবিশ্বাস। সেদিন রাতে ক্যাম্পে উৎসব হলো। বিশাল আয়োজন। জঙ্গলের ভিতরেই তাঁবু খাটিয়ে খানাপিনার ব্যবস্থা হলো। হরিণের মাংস ঝলসানো হচ্ছে আগুনের আঁচে। তার গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সঙ্গে আছে নান রুটি আর শুকনো ফলের হালুয়া। আফগানরা খেতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে। শের খান আগুনের পাশে বসেছিল। আগুনের দিকে তাকিয়ে সে ভাবছিল বাবরের কথা। মুঘল সম্রাট বাবর হিন্দুস্তানে এসেছেন। লোকটার নাকি কামানের গর্জন পছন্দ। শের খান মনে মনে বলল, মুঘলরা শৌখিন, তারা হিন্দুস্তান চেনে না। আমি চিনি, এই মাটি আমার। একজন বৃদ্ধ সুফি দরবেশ গোছের লোক শের খানের পাশে এসে বসল। তার হাতে তসবিহ। তিনি ফিসফিস করে বললেন, তোমার কপালে রাজটিকা দেখেছি বাবা, কিন্তু সাবধান, মুঘলরা শিয়ালের মতো ধূর্ত। শের খান এক টুকরো ঝলসানো মাংসে কামড় দিল। মাংসটা সুস্বাদু, কিন্তু সামান্য শক্ত। চিবুতে চিবুতে সে বলল, শেয়াল তাড়াতে বাঘ লাগে না চাচা, বাঘের হুঙ্কারই যথেষ্ট। দরবেশ হাসলেন। তিনি জানেন এই ছেলে থামবে না। শের খান তখনও জানত না তার এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে, চৌসার যুদ্ধের ময়দানে নাকি দিল্লির মসনদে। তবে একটা বিষয় নিশ্চিত, হিন্দুস্তানের আকাশে তখন নতুন নক্ষত্রের উদয় হচ্ছে। মুঘল সূর্যের তাপে সে নক্ষত্র ম্লান হবে নাকি নিজেই সূর্য হয়ে জ্বলে উঠবে তা কেবল মহাকালী জানে। বৃষ্টি নামলো আবার, ঝমঝমিয়ে বৃষ্টি। শের খান তাঁবু থেকে হাত বের করে বৃষ্টির পানি ধরল। হিন্দুস্তানের বৃষ্টি বড় অদ্ভুত, বড় মায়াবী। চালাক মানুষ নাকি চেনা যায় তার চোখ দেখে, কিন্তু অতি চালাক মানুষকে চেনা অসম্ভব। তারা নিজেদের এমন এক বোকামির চাদরে মুড়িয়ে রাখে যে সামনের জন বিভ্রান্ত হয়ে যায়। শের খান এই বিদ্যায় ওস্তাদ। তিনি জানেন সিংহের শক্তির চেয়ে শিয়ালের বুদ্ধি মাঝে মাঝে বেশি কাজে দেয়। সম্রাট বাবরের দরবার, আগ্রা। চারিদিকে পারস্যের আভিজাত্য। মেঝেতে বিছানো গালিচা এতই নরম যে পা দিলেই দেবে যায়। হাওয়ায় ভাসছে গোলাপ জল আর পোড়া লোবানের গন্ধ। মুঘলরা শৌখিন জাতি। তারা যুদ্ধ করতে জানে, আবার বাগান বানাতেও জানে। তাদের এই শৌখিনতা দেখে শের খান মনে মনে হাসেন। তিনি জানেন অতিরিক্ত আয়েশ মানুষকে দুর্বল করে। শের খান এখন মুঘলদের চাকরি করছেন, ছোটখাটো এক সেনাপতির পদ। তার কাজ হলো মুঘলদের আদব কায়দা দেখা এবং শেখা। আসলে তিনি শিখছেন না, তিনি মেপে নিচ্ছেন। শত্রু দুর্বলতা মাপার জন্য তার ঘরে বাস করার চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। দুপুরের মোগল ভোজসভা। সম্রাট বাবর উপস্থিত। বাবর মানুষটি অসাধারণ। তিনি কবি এবং যোদ্ধা, দুটি সত্তা একসঙ্গে থাকা বিপজ্জনক। বাবর খাবারের ব্যাপারে খুঁতখুঁতে। আজকের আয়োজন এলাহি। সমরক্ষণ থেকে আসা বিশেষ রাঁধুনি রেঁধেছে। মেনুতে আছে আস্ত দুম্বার রোস্ট, পেটের ভেতর শুকনো ফল, কিশমিশ, পেস্তা এবং জাফরান মেশানো চাল। দুম্বার গায়ের চামড়া মচমচে লালচে রঙের, দেখলেই জিভে জল আসে। এর নাম মাহিচা। সঙ্গে আছে ঘন ডালের স্যুপ, নানরুট এবং বরফ শীতল ফলের শরবত। সমস্যা হলো অন্য জায়গায়। মুঘলরা খাবার পরিবেশন করেছে, কিন্তু খাওয়ার জন্য চামচ বা ছুরি দেওয়া হয়নি। এটা হয়তো তাদের কোনো পরীক্ষা কিংবা ভুল। সবাই অপেক্ষা করছে, কেউ হাত দিচ্ছে না। রাজকীয় আদব কায়দা বলে কথা।
শের খান বসেছিলেন এক কোণায়। তিনি এদিক ওদিক তাকালেন, তারপর নিজের কোমর থেকে খঞ্জরটি বের করলেন। চকচকে ধারালো খঞ্জর। দরবারের পিনপতন নীরবতা ভেঙে তিনি খচখচ করে দুম্বার মাংস কাটতে শুরু করলেন। তারপর সেই মাংসের টুকরো চামচ হিসেবে ব্যবহার করে ডালের স্যুপ তুলে মুখে দিলেন। ভাবভঙ্গি এমন যেন এটাই তো স্বাভাবিক, দুনিয়ার সবাই তো এভাবেই খায়। সম্রাট বাবর খাওয়া থামিয়ে দিলেন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এই আফগান যুবকের দিকে। বাবরের চোখ জহুরির মতো। তিনি মন্ত্রী নিজামুদ্দিন খলিফাকে ফিসফিস করে বললেন, খলিফা, এই যুবককে নজরে রাখবে। ঝাপানা, ও তো এক অসভ্য আফগান, খাবারের আদবও জানে না। বাবর মাথা নাড়লেন। না, ও অসভ্য নয়, ও হচ্ছে চতুর। ওর কপালে আমি রাজটিকা দেখতে পাচ্ছি। নিজের খঞ্জর দিয়ে যে নিজের পথ করে নেয় সে বিপজ্জনক। ওকে গ্রেপ্তার করো কিংবা নজরবন্দি করো। শের খান কানে খাটো নন। বাবরের ফিসফিসানি তার কানে পৌঁছালো না ঠিকই, কিন্তু তিনি বাতাস শুঁকতে জানেন। তিনি বুঝলেন তার বোকা সাজার অভিনয় বাবর ধরে ফেলেছেন। অতি চালাকের গলায় দড়ি পড়ার সময় হয়েছে। শের খান খাওয়া শেষ করলেন তৃপ্তি নিয়ে। খাওয়ার পর এক গ্লাস শরবত খেলেন। তারপর খুব স্বাভাবিকভাবে দরবার থেকে বের হয়ে এলেন, যেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন। তবে তিনি আর ফিরলেন না। সোজা আস্তাবলে নিজের ঘোড়াটার কানে কানে বললেন, চল বন্ধু, মুঘলদের খাঁচা সোনার হলেও খাঁচা তো খাঁচাই। আমাদের ফিরতে হবে বিহারে। বিহারের পথে শের খান একা নন। তার মাথায় তখন ঘুরছে এক মহাজাগতিক পরিকল্পনা। তিনি বুঝে গেছেন মুঘলদের হারানো অসম্ভব নয়। ওরা সুশৃঙ্খল, কিন্তু ওদের শেকড় হিন্দুস্তানের মাটিতে গভীরে যায়নি। শের খান বিড়বিড় করে বললেন, যুদ্ধ কেন করব? যুদ্ধ তো বোকারা করে। আমি খেলবো দাবা। আমার প্রতিটি চাল হবে নিখুঁত। হুমায়ুনকে আমি মারব না, তাকে আমি দৌড়ানি দিব হিন্দুস্তানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ইতিহাস সাক্ষী, শের খান তার কথা রেখেছিলেন। তিনি মুঘলদের সাথে সরাসরি সংঘাতে জড়ালেন না। তিনি শুরু করলেন ব্লাফ বা ধোঁকাবাজি। চুনার দুর্গ অবরোধ করে বসে আছে হুমায়ুন। শের খান খবর পাঠালেন, আমি তো আপনার দাসের মতো। দুর্গ আপনারই, আমি শুধু দেখাশোনা করছি। হুমায়ুন সরল মানুষ, আফিমের নেশায় বুঁদ হয়ে থাকেন। তিনি ভাবলেন, আহা, শের খান তো ভালো লোক, অনুগত। তিনি অবরোধ তুলে নিলেন। শের খান হাসলেন। সেই হাসি শয়তানের হাসিকেও হার মানিয়ে দেয়। তিনি জানতেন হুমায়ুনকে সময় দেওয়া মানে নিজের কবর খোঁড়া। তিনি সময় নিলেন না, সময় কিনলেন। রাতের বেলা শের খান তার সেনাপতিদের নিয়ে বসেছেন। সামনে মানচিত্র। একজন সেনাপতি বলল, হুজুর, আমরা কি মুঘলদের আক্রমণ করব? শের খান এক মুঠো ধুলো হাতে নিলেন, তারপর ফু দিয়ে উড়িয়ে দিলেন। না, আমরা ওদের ক্লান্ত করব। ওদের রসদ ফুরিয়ে যাবে, ওদের ঘোড়াগুলো দুর্বল হবে, ওদের মনোবল ভেঙে যাবে। তারপর আমরা শুধু টোকা দেব। তাতেই মুঘল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। শের খান একটা শুকনো রুটি চিবুচ্ছিলেন। রুটিটা বাসি, কিন্তু তার কাছে মনে হলো অমৃত। স্বাধীনতার স্বাদ আছে এই রুটিতে। তিনি জানেন আগামী কয়েক বছর তাকে ইঁদুর বিড়াল খেলতে হবে। তিনি ইঁদুর হতে রাজি, যদি সেই ইঁদুর শেষ পর্যন্ত বিড়ালের ঘাড় মটকাতে পারে। বাইরে শেয়াল ডাকছে। শের খান কান পেতে শুনলেন। তার মনে হলো শেয়ালগুলো তাকেই ডাকছে। তিনি মনে মনে বললেন, তোরা ডাক, আজ আমি পলাতক, কাল আমিই হব এই জঙ্গলের, এই হিন্দুস্তানের একমাত্র শের। শের খান তার পাগড়িটা ঠিক করে নিলেন। চোখে সেই ধূর্ত আভা। ইতিহাস তাকে শেরশাহ নামে ডাকার জন্য প্রস্তুত করছে, আর তিনি প্রস্তুত হচ্ছেন ইতিহাসকে নিজের হাতে গড়ার জন্য। সম্রাট হুমায়ুন আগ্রার দুর্গের খাস কামরায় বসে আছেন। সময়টা মধ্য দুপুর, কিন্তু কামরার ভেতর অদ্ভুত এক মায়াবী আলো আধারি। জানালার চিক ফেলা। সেই চিকের ফাঁক দিয়ে যমুনা নদীর বাতাস আসছে, কিন্তু বাতাসটা ভারী। দুপুরের বাতাসের একটা নিজস্ব ওজন থাকে। সম্রাট সেটা অনুভব করতে পারছেন। আজ রবিবার। রবিবার হলো সূর্যের বার। সূর্য হলুদ, তাই আজ দরবারের নিয়ম সবাইকে হলুদ পোশাক পরতে হবে। সম্রাট নিজেও উজ্জ্বল বাসন্তী রঙের একটা জোব্বা পরেছেন। তার পাগড়িতে আটকানো পালকটিও হলুদ রঙের। দূর থেকে মনে হচ্ছে একটা বিশাল সূর্যমুখী ফুল সিংহাসনে বসে ঝিমুচ্ছে। সম্রাট আফিম খেয়েছেন।
আফিফের নেশাটা আজ বেশ গাঢ় হয়েছে। তার মনে হচ্ছে তিনি ভাসছেন, পৃথিবীটা স্থির নয়, দুলছে। দুলুনিটা মন্দ লাগছে না। সম্রাটের সামনে রূপার তস্তরিতে কিছু ফলমূল কাটা, সমরক্ষণ থেকে আসা নাশপাতি আর কাবুলের আঙ্গুর। তবে সম্রাটের নজর ফলের দিকে নয়, তিনি তাকিয়ে আছেন মেঝের দিকে। মেঝেতে পারস্য থেকে আনা কার্পেট বিছানো, কার্পেটের নকশায় লতাপাতা আঁকা। সম্রাট লক্ষ্য করলেন একটি ছোট্ট লাল পিঁপড়ে সেই লতাপাতার গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলেছে। সম্রাট বিড়বিড় করে বললেন, ইয়া মাবুদ, মানুষ আর পিঁপড়ের তফাৎ কি? আমরাও তো এই দুনিয়ার নকশায় পথ হারিয়ে ফেলি। কামরার এক কোণে দাঁড়িয়ে আছে খাস খাদেম জওহর। সে জানে সম্রাট এখন হালের মধ্যে আছেন। এই সময় কথা বলা বিপজ্জনক, তবে সম্রাটের মেজাজ আজ ভালো থাকার কথা। জ্যোতিষী মোল্লা শরাফুদ্দিন বলেছেন, আজ গ্রহ নক্ষত্রের অবস্থান শুভ। বুধ গ্রহ আজ কর্কট রাশিতে প্রবেশ করেছে, এর মানে হলো বুদ্ধির খেলা। হুমায়ুন ডাকলেন, জওহর। জওহর কুর্নিশ করে সামনে এলো। জাহাপনা, ক্ষুধা পেয়েছে, দুপুরের খানা কি প্রস্তুত? জওহর বিনীত গলায় বলল, জি জাহাপনা, বাবুর্চিরা আজ খিচড়ি রেঁধেছে। সম্রাট ভ্রু কোচকালেন। খিচড়ি? আমি কি ফকির যে খিচড়ি খাবো? জওহর কাচুমাচু হয়ে বলল, সাধারণ খিচুড়ি নয় জাহাপনা, শাহী মাসকলাইয়ের ডাল আর বাসমতি চালের সংমিশ্রণ। এতে দেওয়া হয়েছে হরিণের মাংসের ছোট ছোট টুকরো, যা দুধে সেদ্ধ করা, আর আছে বেরেস্তা, কাজু বাদাম এবং জাফরান। বাবুর্চি মীর বকশি বলেছেন, এই খিচড়ির নাম লা জাওয়াবি হুমায়ুন। এর সাথে আছে আমলকির আচার আর কবুতরের রোস্ট। সম্রাট তার জিহ্বায় জল অনুভব করলেন। হুমায়ুন ভোজন রসিক মানুষ, তবে তার ভোজন রসিকতা শুধু স্বাদে নয়, দর্শনেও। খাবার দেখতে সুন্দর হতে হবে। জওহর, খাবার আনতে বলো। আর শোনো, মোল্লা শরাফুদ্দিনকেও খবর দাও, আমি খাওয়ার সময় আসপান নিয়ে কথা বলবো তার সাথে। খাবার এলো। বিশাল দস্তরখান বিছানো হলো। সোনার থালায় ধোয়া ওঠা লাজাওয়াবি হুমায়ুন। গন্ধে ঘর মম করছে। খিচুড়ির হলুদ রঙের সাথে জাফরানের লালচে আভা মিশে এক অদ্ভুত শিল্পকর্ম তৈরি হয়েছে। সম্রাট প্রথম লোকমা মুখে দিতেই চোখ বন্ধ করে ফেললেন। হরিণের মাংস এতই নরম যে চিবুতে হচ্ছে না, জিহ্বায় দেওয়ার সাথে সাথে তা মিশে যাচ্ছে। হুমায়ুন খেতে পছন্দ করেন একা, কিন্তু কথা বলতে পছন্দ করেন দল বেঁধে। মোগলদের রক্তে আভিজাত্য যতটা, তার চেয়ে বেশি অস্থিরতা। এই অস্থিরতা কাটাতে জ্ঞানচর্চার জুড়ি নেই। মোল্লা শরাফুদ্দিন এসে কুর্নিশ করলেন। লোকটা বেটে, মাথায় বিশাল পাগড়ি, তার হাতে সবসময় একটা পেতলের অ্যাস্ট্রোল্যাব থাকে। সম্রাট খেতে খেতে জিজ্ঞেস করলেন, শরাফুদ্দিন, আসমানের খবর কি? শরাফুদ্দিন গলা খাকারি দিলেন, জাহাপনা, আসমান তো তার নিজের গতিতেই চলছে, তবে একটা আজব ঘটনা ঘটেছে। শনি গ্রহের বলয়ের কাছে একটা নতুন তারার দেখা মিলেছে। একে বলা হয় ঝাড়ুদার তারা। এটা অশুভ ইঙ্গিত হতে পারে, আবার শুভও হতে পারে। হুমায়ুন খাওয়া থামিয়ে দিলেন। তার আফিমের নেশাটা একটু ফিকে হয়ে এলো। অশুভ? আমার ভাই কামরান কি আবারও কোনো ষড়যন্ত্র করছে নাকি? নাকি শের খান বিহারের ঝামেলা পাকাচ্ছে? শরাফুদ্দিন বললেন, নক্ষত্র তো নাম বলে না জাহাপনা, শুধু ইশারা দেয়। সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার বাবা বাবর বলে গিয়েছিলেন, হুমায়ুন, দুনিয়াটা বড় কঠিন জায়গা, ভাইদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। সম্রাট সেই কথা রেখেছেন। কামরান, আসকারি, হিন্দাল সবাইকে তিনি বুকের মধ্যে রেখেছেন, কিন্তু ভাইয়েরা তাকে বুকের মধ্যে রাখেনি, রেখেছে তলোয়ারের ডগায়। হঠাৎ জানালার কার্নিশে একটা শব্দ হলো। একটা ধূসর রঙের কবুতর এসে বসেছে। কবুতরটার পায়ে একটা তামার রিং। হুমায়ুন কৌতূহলী হয়ে উঠলেন। তার পশু পাখির প্রতি আলাদা টান আছে। তিনি জানেন এই দুনিয়ায় মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু পশুরা করে না। তিনি জওহরকে ইশারা করলেন, জওহর, দেখো তো কবুতরটা কার? পায়ে আংটি দেখছি। জওহর সাবধানে গিয়ে কবুতরটা ধরল। পোষা কবুতর, তাই উধাও হলো না। পায়ের রিংয়ে খুব ছোট করে ফার্সি হরফে কিছু লেখা।
জওহর পড়তে পারে না। সে সম্রাটের হাতে কবুতরটা তুলে দিল। লেখা আছে শেরশাহ সুরি। মুহূর্তের মধ্যে কামরার বাতাস বদলে গেল। আফিমের মায়াবী জগৎ ছিঁড়ে ছুঁড়ে বাস্তব পৃথিবীটা প্রকট হয়ে উঠল। শের খান, বিহারের সেই চতুর পাঠান যে নিজেকে এখন শেরশাহ বলে দাবি করে, সে কি গুপ্তচর পাঠিয়েছে নাকি এটা কোনো উপহাস? সম্রাট কবুতরটার দিকে তাকালেন। নিরীহ প্রাণী। সে জানে না তার পায়ে লেখা নামটা মুঘল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পারে। হুমায়ুন আবার খিচুড়ির দিকে হাত বাড়ালেন, কিন্তু ক্ষুধা মরে গেছে। তিনি জওহরকে বললেন, কবুতরটাকে খাঁচায় ভরে রাখো, খেতে দিও। আর শরাফুদ্দিন, তুমি যাও। শনির বলয়ে ঝাড়ুদার তারা দেখা দিয়েছে বললে না? আমার মনে হচ্ছে এই ঝাড়ুদার তারাটিই হলো শের খান। সে মুঘলদের হিন্দুস্তান থেকে ঝাড়ু দিয়ে বিদায় করতে চায়। সম্রাট হাসলেন, বিষণ্ণ সেই হাসি। এই হাসির মানে হলো তিনি বিপদ দেখছেন, কিন্তু বিপদ ঠেকানোর জন্য তলোয়ার ধরার ইচ্ছে তার নেই। তিনি এখন বরং পাঠাগারে যাবেন। তার নতুন একটা শখ হয়েছে, মানুষের ভাগ্য গণনা করা। তিনি একটি বিশেষ তাঁবু বানিয়েছেন, নাম দিয়েছেন তিলিস্মি ঘর। সেখানে 12টা রাশির জন্য 12টা আলাদা কামরা আছে। আজ রবিবার, তিনি সূর্যের কামরায় গিয়ে বসবেন। সেখানে সব কিছু স্বর্ণখচিত। তিনি অপেক্ষা করবেন, হয়তো আসমান থেকে কোনো ফেরেস্তা এসে বলবে, বাদশা নামদার, ভয় নেই, আপনার তখ্ত অটুট থাকবে। কিন্তু আসমান থেকে ফেরেস্তারা সাধারণত আসে না। এলেও রাজাদের ডাকে তো অবশ্যই সাড়া দেয় না। বাইরে যমুনার বুকে মাছিরা গান ধরল, ভাটিয়ালি সুর। সম্রাট কান খাড়া করলেন। সুরটা বড় করুণ। বাচ্চাদের জীবনটাও কি করুণ নয়? ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে, কিন্তু যারা দোটানায় ভোগে, যারা নক্ষত্রের দিকে তাকিয়ে থাকে, তাদের কি ইতিহাস মনে রাখবে? হুমায়ুন জানেন না। তিনি শুধু জানেন আজ রবিবার এবং তাকে হলুদ পোশাক পরতেই হবে। রাত দ্বিপ্রহর। আগ্রার দুর্গের কিতাবখানা বা পাঠাগারে পিনপতন নিস্তব্ধতা। মোগলরা বই ভালোবাসেন, বাবর ভালোবাসতেন, হুমায়ুনও বাসেন। তবে হুমায়ুনের ভালোবাসা একটু বাড়াবাড়ি রকমের। তিনি যুদ্ধে গেলেও সাথে আস্ত একটা লাইব্রেরি নিয়ে যান। ঘোড়ার পিঠে কাঠের সিন্দুকে বই থাকে। সম্রাট এখন একা। তার হাতে পারস্যের কবি হাফিজের দিওয়ান। তবে তিনি কবিতা পড়ছেন না। তিনি মোমবাতির কাপা কাপা আলোয় ঘরের কোণে একটা ছায়ার দিকে তাকিয়ে আছেন। মুঘল হারেমে একটা গুজব আছে, দুর্গের এই পাঠাগার নাকি এক জিন থাকে। তার নাম ইলমি গায়েব। সে নাকি মানুষের অতীত আর ভবিষ্যৎ পড়তে পারে। হুমায়ুন জিনে বিশ্বাস করেন, আবার করেনও না। তার মনটা দোদুল্যমান। হঠাৎ বাতির শিখাটা দপ করে নিভে জ্বলে উঠল। সম্রাটের মনে হলো কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে বলল, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, আপনার নামের অর্থ ভাগ্যবান, কিন্তু ইতিহাসে আপনার চেয়ে পোড়া কপাইল্লা রাজা আর আসবে না। হুমায়ুন চমকে উঠলেন না। তিনি মৃদু হাসলেন। এই কথাটা তিনি আগেও শুনেছেন। তার স্মৃতির দুয়ার খুলে গেল। তিনি ফিরে গেলেন আজ থেকে 130 বছর আগে, কাবুলের এক হাড় কাঁপানো শীতের রাতে। ইতিহাসের বইতে লেখা আছে 1508 সালের 6 মার্চ হুমায়ুনের জন্ম। বাবা বাবর আনন্দে আত্মহারা হয়ে ছেলের নাম রাখলেন হুমায়ুন। উৎসব হলো, কাঙ্গালি ভোজ হলো, কিন্তু ইতিহাসে যেটা লেখা নেই সেটা হলো সেই রাতে ঘটা এক অদ্ভুত ঘটনা। হুমায়ুনের জন্মের ঠিক 3 ঘন্টা পর দুর্গে এক সুফি দরবেশ এসেছিলেন। তার সারা গায়ে ছাই মাখা, গলায় হাড়ের মালা। বাবর তখনও হিন্দুস্তান জয় করেননি, কাবুলের অধিপতি। তিনি দরবেশকে সম্মানের সাথে অন্দরমহলে নিয়ে গেলেন নবজাতককে দেখাতে। দরবেশ শিশু হুমায়ুনের দিকে তাকালেন। শিশুটি তখন কাঁদছিল না, বড় বড় চোখ করে ছাদের দিকে তাকিয়েছিল। দরবেশ হঠাৎ অট্ট হাসি দিয়ে উঠলেন। সে হাসিতে ঘরের কাচের ঝাড়বাতি ঝনঝন করে উঠল। বাবর বিরক্ত হয়ে বললেন, হুজুর, হাসছেন কেন? দরবেশ বললেন, হে বাঘের বাচ্চা, এই ছেলে অদ্ভুত। সে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, কিন্তু সে মাটিতেও স্থির হতে পারবে না। সে হবে ভাসমান। তার জীবন হবে একটা পালক, কখনো আকাশে, কখনো কাদায়। বাবর এই কথা শুনে চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ছেলের মঙ্গলের জন্য সৎকা হিসেবে 7টি কালো বকরি জবাই করেছিলেন। কিন্তু ভাগ্যের লিখন কি বকরির রক্তে মোছে?
শৈশবের আরেকটা ঘটনা হুমায়ুনের মনে পড়ল। তার বয়স তখন 4। বাবর তাকে তরবারি চালানো শেখাচ্ছিলেন। ছোট্ট তলোয়ার। হুমায়ুন তলোয়ার ঘোরাতে গিয়ে নিজের হাত কেটে ফেললেন। রক্ত পড়ছে। সবাই দৌড়ে এলো, কিন্তু ছোট্ট হুমায়ুন অবাক হয়ে নিজের রক্তের দিকে তাকিয়ে বাবাকে বললেন, আব্বাজান, রক্তের রং লাল কেন? নীল হলে তো আকাশের মতো সুন্দর লাগতো। বাবর ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিলেন সেদিন। তিনি বুঝেছিলেন এই ছেলে কবি হবে, যোদ্ধা হওয়া তার কম্য নয়। পাঠাগারের দরজা খোলার শব্দে হুমায়ুনের ঘোর কাটল। বৈরাম খান ঢুকেছেন। তার মুখ গম্ভীর। বৈরাম খান মানুষটা কঠিন, পাথরের মতো, সহজে হাসেন না। জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, বিহার থেকে সংবাদ এসেছে। হুমায়ুন দিওয়ানি হাফিজ বন্ধ করলেন। শের খান, সে কি আবার নতুন কোনো মুদ্রা চালু করেছে? না জাহাপনা, শের খান এক অদ্ভুত উপহার পাঠিয়েছেন। উপহার? জি, একটি মাটির হাড়ি, মুখ বন্ধ। হুমায়ুন কৌতূহলী হলেন। শের খান ধূর্ত লোক, সে বিনা কারণে উপহার পাঠায় না। সম্রাট হাড়িটা আনতে বললেন। হাড়িটা এলো। সাধারণ পোড়ামাটির হাড়ি। ঢাকনা খুলতেই ভেতর থেকে একটা ভুরভুরে গন্ধ বের হলো। পচা গন্ধ নয়, বারুদের গন্ধ। হাড়ির ভেতরে কালো মাটি আর গান পাউডার মেশানো। তার উপর একটা চিরকুট, তাতে লেখা, বাংলার মাটি উর্বর, আবার এই মাটি বারুদ হয়। মোগলরা কি এই মাটিতে ফসল ফলাবে নাকি পুড়ে মরবে, সিদ্ধান্ত বাদশার, শেরশাহ। হুমায়ুন হাড়িটার দিকে তাকিয়ে রইলেন। কি চমৎকার হুমকি! কোনো অশ্লীলতা নেই, অথচ কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো বার্তা। সম্রাট বৈরাম খানের দিকে তাকালেন। বৈরাম, শের খান আমাকে ভয় দেখাচ্ছে। সে জানে না আমি বারুদ ভয় পাই না, আমি ভয় পাই একঘেয়েমি। বৈরাম খান বললেন, জাহাপনা, এখনই সেনাবাহিনী প্রস্তুত করা প্রয়োজন। শের খান চুনার দুর্গ দখল করে বসে আছে। হুমায়ুন বললেন, আরে করুক না, দুর্গ তো ইটের তৈরি, মন তো আর দখল করতে পারেনি। বৈরাম, তুমি কি জানো চুনার দুর্গের নিচে নাকি একটা সুড়ঙ্গ আছে? সেই সুড়ঙ্গ দিয়ে পাতালে যাওয়া যায়। আমার খুব ইচ্ছে একবার পাতালে যাব, দেখব সেখানকার মানুষেরা কি আমাদের মতোই অসুখী নাকি সুখী। বৈরাম খান হতাশ হলেন। সম্রাট আবার দার্শনিক হয়ে যাচ্ছেন। যখন তলোয়ার ধরার সময় তখন তিনি পাতালে যাওয়ার স্বপ্ন দেখছেন। হুমায়ুন উঠে দাঁড়ালেন। তার পরনে এখন সাদা মসলিনের জামা। তিনি জানালার কাছে গেলেন। বাইরে কৃষ্ণপক্ষের চাঁদ, আকাশে নক্ষত্রের মেলা। হুমায়ুন বললেন, বৈরাম, আজ রাতে আমি একটা পরীক্ষা করব। আবি হায়াত বা অমরত্বের পানির খোঁজ আমি পাইনি, কিন্তু আমার কাছে একটা প্রাচীন বই আছে, তিব্বতী সিকান্দারি। সেখানে একটা মন্ত্র আছে, পানিতে নিজের ছায়া দেখে ভবিষ্যৎ বলা যায়। বৈরাম বললেন, এসব কুফরি কালাম জাহাপনা। হুমায়ুন বললেন, মোগলদের জন্য সব জায়েজ। পানি আনো, বড় তামার গামলায় পানি আনো। বৈরাম খান অনিচ্ছা সত্ত্বেও আদেশ পালন করলেন। গামলায় পানি আনা হলো। ঘর থেকে সব আলো নিভিয়ে শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। হুমায়ুন পানির দিকে তাকালেন। স্থির জল। মোমবাতির আলোয় জলটা কালচে দেখাচ্ছে। সম্রাট এক মনে তাকিয়ে আছেন। পানির ওপর তার প্রতিবিম্ব পড়ার কথা। কিন্তু হঠাৎ হুমায়ুন শিউরে উঠলেন। পানিতে তার প্রতিবিম্ব নেই। তার বদলে সেখানে ভেসে উঠেছে এক বীভৎস দৃশ্য। একটা বিশাল নদী। নদীর পানি রক্তে লাল। সেই রক্ত স্রোতে হাজার হাজার মোগল সৈন্য ভেসে যাচ্ছে। আর নদীর মাঝখানে একটা ভাঙা নৌকায় একা বসে আছেন হুমায়ুন। তার মুকুটে আগুন জ্বলছে, এবং সেই আগুনের ধোঁয়ায় একটা মুখ তৈরি হলো। কাটা দাগওয়ালা নাক, জলজলে চোখ। শেরশাহ সুরি। পানির ভেতর থেকে শেরশাহ যেন হাসছেন। হুমায়ুন চিৎকার করে গামলায় লাথি মারলেন। পানি ছলকে পড়ল কার্পেটে। মোমবাতি নিভে গেল। ঘর অন্ধকার। অন্ধকারে বৈরাম খানের গলা শোনা গেল, জাহাপনা, কি হয়েছে? হুমায়ুন অন্ধকারে দাঁড়িয়ে কাঁপছেন। তার মনে পড়ল সেই ছোটবেলায় দরবেশের কথা। সে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, সে হবে ভাসমান। সম্রাট ফিসফিস করে বললেন, শের খান আসছে বৈরাম, সে আসছে। আমাকে তলোয়ার দাও, কিন্তু তার আগে আমাকে এক পেয়ালা বরফ শীতল শরবত দিও। আমার বুক জ্বলছে।
অন্ধকার পাঠাগারে বারুদের গন্ধটা তখনও যায়নি। সেই গন্ধের সাথে মিশে গেল গোলাপ জল মেশানো শরবতের সুবাস। মোগল রাজত্ব এভাবেই চলে, একদিকে বারুদ, অন্যদিকে গোলাপ জল। মৃত্যু এবং বিলাসিতা এখানে হাত ধরাধরি করে হাঁটে। শের খা চুনার দুর্গ দখল করে বসে আছেন। এই সংবাদ সম্রাটের কাছে নস্যি। সম্রাট হুমায়ুন এখন মগ্ন আছেন এক অন্য চিন্তায়। আগ্রার প্রাসাদের এক নির্জন কামরায় তার সামনে রাখা হয়েছে একটা বিশাল আয়না। আয়নাটি সাধারণ কাচের নয়, এটি পারস্যের এক প্রাচীন ধাতু দিয়ে তৈরি। নাম মিরর অফ আলেকজান্ডার বা সেকেন্ডারি আয়না। সম্রাটের সাথে বসে আছেন তার বিশ্বস্ত জ্যোতিষী মোল্লা শরাফুদ্দিন। আজ সম্রাটের পরনে নীল রঙের পোশাক, কারণ আজ শনিবার, আর শনি মানেই রহস্য। হুমায়ুন ফিসফিস করে বললেন, শরাফুদ্দিন, আয়নাটা কথা বলছে না কেন? তুমি তো বলেছিলে এই আয়নায় তাকালে অতীতে ফেলে আসা দিনগুলো দেখা যায়। শরাফুদ্দিন মাথা চুলকালেন। জাহাপানা, আয়না কথা বলে না, সে ছবি দেখায়। তবে তার জন্য মনের আয়নাও পরিষ্কার থাকতে হয়। আপনি কি আফিমের মাত্রা আজ একটু বেশি নিয়েছেন? সম্রাট হাসলেন। তার হাসিতে এক ধরনের শিশুসুলভ সারল্য আছে। আফিম তো স্মৃতিকে ধারালো করে শরাফুদ্দিন। আমি এখন দেখতে পাচ্ছি আমার শৈশবের সে নীল চোখের দরবেশকে। হুমায়ুন আহমেদের গল্পে যেমন আচমকা কোনো অদ্ভুত চরিত্রের উদয় হয়, মুঘল ইতিহাসেও তেমন একজন ছিলেন। তার নাম ছিল মাওলানা কাসিম। লোকে বলতো তিনি মানুষ নন, তিনি বাতাসের তৈরি। হুমায়ুনের মনে পড়ল তিনি যখন ছোট কাবুলের এক বরফ ঢাকা বিকেলে এই কাসিম তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। লোকটার চোখ ছিল একদম নীল, যেন আকাশের দুটো টুকরো সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। সেই দরবেশ হুমায়ুনের হাতে একটি ছোট্ট মাটির গোলক দিয়েছিলেন। বলেছিলেন, নাসিরুদ্দিন, এই গোলকটি জব্দ করে রেখো। যেদিন তোমার মনে হবে তুমি সব হারিয়েছ, সেদিন এই গোলকটি ভেঙে ফেলবে। দেখবে সেখান থেকে এক ফালি রোদ বেরিয়ে আসবে। হুমায়ুন আজ সেই গোলকটি খুঁজছেন, কিন্তু সেটি কোথাও নেই। ইতিহাস বলে মোগলরা বারবার জিনিস হারায়। বাবর হারিয়েছিলেন সমরখন্দ, আর হুমায়ুন হারিয়েছেন তার শৈশবের সেই জাদুকরি খেলনা। হঠাৎ কামরার ভেতর এক শীতল বাতাস বয়ে গেল। চিকের আড়ালে একটা ছায়া নড়ে উঠল। জওহর আফতাবজি ঘরে ঢুকে কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, বাইরে একজন ফকির এসেছেন। তার চোখের মণি নীল। তিনি দাবি করেছেন তিনি আপনার জন্য সমরখন্দের আপেল নিয়ে এসেছেন। হুমায়ুন সোজা হয়ে বসলেন, বললেন, নীল চোখ? তাকে ভেতরে আনো। ফকির ভেতরে এলেন, কিন্তু তার হাতে কোনো ঝুলি নেই, কোনো আপেলও নেই। তিনি সম্রাটের দিকে তাকিয়ে এক অদ্ভুত ধাঁধা ছুড়ে দিলেন। বাদশা নামদার, আপনি কি জানেন পঙ্গপাল কেন দল বেঁধে ওড়ে? হুমায়ুন অবাক হয়ে বললেন, কেন? কারণ তারা জানে একা উড়লে মানুষ তাদের ধরে ভেজে খেয়ে ফেলবে, কিন্তু দল বেঁধে উড়লে মানুষ ভয় পাবে। আপনার ভাইরা এখন পঙ্গপালের মতো দল বাঁধছে, আর আপনি একা এক নির্জন দ্বীপে বসে আয়না দেখছেন। এই কথাটি কিন্তু ইতিহাসের এক নিষ্ঠুর সত্য। হুমায়ুনের ভাই কামরান ও আসকারি তখন গোপনে হাত মেলাচ্ছিলেন। সম্রাট হুমায়ুন বললেন, দরবেশ সাহেব, আপনি কি আমার ভবিষ্যৎ বলতে পারেন? দরবেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার পকেট থেকে একটি শুকিয়ে যাওয়া নীল পদ্ম বের করলেন। এই পদ্মটি যখন সাদা হয়ে যাবে তখন বুঝবেন আপনার সময় ঘনিয়ে এসেছে। আর শোনেন সম্রাট, আপনি পানির দেশ জয় করতে যাবেন, কিন্তু সেই পানি আপনার শত্রু হবে। এটি ছিল চৌসার যুদ্ধের এক আগাম ইঙ্গিত। যেখানে কর্মনাশা নদীর পানিতে হুমায়ুন প্রায় ডুবতে বসেছিলেন। দরবেশ চলে গেলেন। জহর তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে গিয়ে দেখল বারান্দায় কেউ নেই, অথচ বারান্দাটা ছিল মাইলের পর মাইল লম্বা এবং পরিষ্কার। একজন মানুষ এক নিমিষে মিলিয়ে যাওয়া অসম্ভব। হুমায়ুন আবার আয়নার দিকে তাকালেন। এবার তিনি আয়নায় নিজের মুখ দেখতে পেলেন না। তিনি দেখলেন একটি বিশাল প্রান্তর, যেখানে হাজার হাজার ঘোড়া ছুটছে, আর সেই ঘোড়াগুলোর খুরের তলায় পিষ্ট হচ্ছে রাশি রাশি নীলপদ্ম। সম্রাট শরাফুদ্দিনকে বললেন, খাবার আনতে বলো। আজ রাতে আমি আর কিছু পরব না। আজ রাতে আমি শুধু স্বপ্ন দেখব। জহর, জাফরান দিয়ে ইলিশ মাছ রান্না করতে বলো। বাংলার ইলিশের গল্প অনেক শুনেছি, আজ একটু চেখে দেখতে চাই। সম্রাট হুমায়ুন জানতেন না এই ইলিশ মাছের স্বাদ নিতে গিয়েই তাকে বাংলার বর্ষার এক ভয়াবহ বিপদে পড়তে হবে। কিন্তু বাদশাদের জীবন তো এমনই।
একদিকে সুস্বাদু ইলিশ, অন্যদিকে শানিত তলোয়ার। বাংলার বর্ষা সম্পর্কে সম্রাট হুমায়ুনের ধারণা ছিল অতি সামান্য। তিনি জানতেন বৃষ্টি মানে আকাশ থেকে পানি পড়া, কিন্তু বাংলার বৃষ্টি যে শুধু পানি পড়া নয়, আকাশ ভেঙে পড়া, সেটা তিনি গৌড় অর্থাৎ বর্তমান মালদহ পৌঁছে হাড়ে হাড়ে টের পেলেন। চারিদিকে শুধু পানি আর পানি। সম্রাট মুগ্ধ হয়ে বাংলার নাম দিলেন জান্নাতাবাদ। যদিও তার সেনাপতিরা আড়ালে বলতেন, এ জান্নাত নয় জাহাপনা, এ হলো মশার আড়ত। আজ বাংলার এক মেঘলা দুপুর। সম্রাট এক বিশাল হাউস বোটে, যাকে বলা হয় ফজিলত, সেখানে বসে আছেন। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর ভেজা মাটির সোদা গন্ধ। হুমায়ুনের মেজাজ আজ ফুরফুরে, কারণ আজ দুপুরবেলা এক বিশেষ শাহী ভোজের আয়োজন করা হয়েছে, যেখানে আছে জাফরানি কিমা পোলাও, সর্ষে ইলিশ, মুরগ মুসাল্লাম, শিক কাবাব। সম্রাটের প্রিয় ভার বা কৌতুক অভিনেতা ছিল জৈনক মোল্লা দো পিয়াজার শিষ্য এক যুবক। তার নাম বিলাল। বিলাল সম্রাটের সামনে এসে গম্ভীর মুখে কুর্নিশ করল। সম্রাট জিজ্ঞেস করলেন, বিলাল, খবর কি? বাংলার বৃষ্টির কোনো কুল কিনারা পেলে? বিলাল বলল, জাহাপনা, বৃষ্টির খবর তো মেঘেরা জানে, তবে এক আজব ঘটনা দেখে এলাম। দুর্গের পেছনে একটা বিশাল কদম গাছ আছে। সেই গাছের নিচে এক বৃদ্ধ বসে আছেন। তিনি গত 3 দিন ধরে একটা কলসির ভেতর মাথা ঢুকিয়ে বসে আছেন। হুমায়ুন অবাক হলেন। কলসির ভেতর মাথা? কেন? বিলাল উত্তর দিল, আমিও তাই জিজ্ঞেস করেছিলাম জাহাপানা। বৃদ্ধ উত্তর দিলেন, তিনি সম্রাট হুমায়ুনের রাজত্বের ভবিষ্যৎ দেখছেন, কিন্তু কলসির অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না বলে তিনি বেরোচ্ছেন না। সম্রাট হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে তার হাতের রুটির টুকরোটা ফু দিয়ে বিলালকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন, কিন্তু বাতাসের তোড়ে সেই পাতলা রুটি বিলালের মাথায় না পড়ে উড়ে গিয়ে পড়ল পাশের খাস খাদেম বৈরাম খাঁর গম্ভীর চোখের ওপর। বৈরাম খাঁ পাথরের মতো শক্ত মানুষ। তার চোখের উপর গরম রুটি এসে পড়ায় তিনি এমন এক লাফ দিলেন যে পাশের সর্ষে ইলিশের বাটিটা উল্টে গিয়ে পড়ল সম্রাটের পশ্চিমী গালিচার উপর। মুহূর্তের মধ্যে কামরায় এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। সম্রাট হাসছেন, বৈরাম খাঁ বিরক্তি চাপা দেওয়ার চেষ্টা করছেন, আর বিড়াল ক্রমাগত কুর্নিশ করে বলছেন, জাহাপনা, আমি তো আগেই বলেছিলাম এ দেশটা বড় তিলিস্মি, এখানে রুটি পর্যন্ত উঠতে জানে। ভোজের শেষে যখন সবাই শান্ত হলেন, তখন এক রহস্যময় ঘটনার সূত্রপাত হলো। বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ এক অশরীরী সুর শোনা গেল, যেন কোনো এক নারী অনেক দূর থেকে করুণ সুরে গান গাইছে। গানটি ফার্সিও নয়, তুর্কিও নয়, এটি খাঁটি বাংলা গান। হুমায়ুন কান খাড়া করলেন। জওহর, গানটা কোত্থেকে আসছে? জওহর কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, স্থানীয়রা বলে এই গৌরনগরের রাজপ্রাসাদের দেয়ালগুলো রাতের বেলা কাঁদে। সুলতান গিয়াসউদ্দিনের এক প্রিয়তম বেগম এখানে বন্দিনী ছিলেন। তিনি এখনও এই প্রাসাদের গোলকধাঁধায় ঘুরে বেড়ান। সম্রাট উঠে দাঁড়ালেন। তার হাতে এক পেয়ালা লেবুর শরবত। তিনি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে কুয়াশার মতো বৃষ্টির পর্দা। তার মনে হলো বৃষ্টির সেই পর্দার আড়ালে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির হাতে একটি প্রদীপ, কিন্তু বৃষ্টির পানিতে সেই প্রদীপ নিভছে না। হুমায়ুন বিড়বিড় করে বললেন, শরাফুদ্দিন বলেছিল আমি পানির দেশ জয় করতে আসব, কিন্তু আমি তো দেখছি আমি এক মায়াপুরীতে এসে পড়েছি। এখানে তলোয়ার চলে না, এখানে চলে শুধু জাদু। হঠাৎ একটা বজ্রপাত হলো। সেই আলোয় সম্রাট দেখলেন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটি আর কেউ নন, সেই নীল চোখের দরবেশ, যাকে তিনি আগ্রায় দেখেছিলেন। দরবেশ এবার আঙ্গুল উঁচিয়ে পশ্চিমের দিকে ইশারা করছেন। পশ্চিম মানেই কনৌজ, পশ্চিম মানেই চুনার। সেখানে শেরশাহ সূরি ওত পেতে আছেন। হুমায়ুন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিলাল, আর কৌতুক নয়, তলোয়ারে শান দাও। এই জান্নাতাবাদ ছেড়ে আমাদের দোজখে পা বাড়াতে হবে। বাংলা আমাদের ভালোবেসে আটকে রাখতে চাইছে, কিন্তু ভাগ্যের নদী বইছে অন্যদিকে। খাওয়ার টেবিলে সে সুস্বাদু খাবারের সুবাস আর মোগল হাস্যকৌতুক নিমেষেই উধাও হয়ে গেল। শুধু থেকে গেল বৃষ্টির একটানা শব্দ আর সেই অশরীরী সুর। চৌসার প্রান্তর। আকাশটা আজ ভোরের দিকে কেমন জানি বেগুনি রং ধারণ করেছে। সম্রাট হুমায়ুন তার তাঁবুর বাইরে একটা নিচু মোড়ায় বসে আছেন।
তার হাতে একটি মাটির পাত্রে আমলকির মোরব্বা। সম্রাট বিশ্বাস করেন প্রতিদিন ভোরে 3টি করে মোরব্বা খেলে মগজের স্মৃতিশক্তি তীক্ষ্ণ থাকে। সম্রাট হুমায়ুন তার বিশাল সেনাবাহিনী আর গোলন্দাজ বাহিনীর চেয়েও বেশি যত্ন নিতেন তার ভ্রাম্যমাণ পাঠাগারের। ইতিহাসে দেখা যায় এই বিপদের দিনেও তার সাথে ছিল 60টি উটের পিঠে বোঝাই করা দুষ্প্রাপ্য বই। যুদ্ধের ময়দানেও তিনি বইয়ের মলাট রোদে দেওয়ার জন্য লোক নিয়োগ দিয়েছিলেন। সম্রাট হুমায়ুন মোরব্বা চিবোতে চিবোতে বললেন, জওহর, মোরব্বাটায় চিনির রস ঠিক মতো ঢোকেনি। শেরখা কি মোরব্বার রসেও ভেজাল দিচ্ছে নাকি? জওহর কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, চিনির দোষ নয়, বাতাসের আর্দ্রতা বেশি। আমরা গঙ্গার পাড়ে চোরাবালি আর কাদার মধ্যে আটকা পড়ে আছি। আমাদের সৈন্যদের তলোয়ারে মরিচা ধরেছে। সম্রাট সেদিকে কান দিলেন না। তিনি অবাক হয়ে দেখলেন একটি ছোট্ট ঘাসফড়িং তার হাঁটুর উপর বসে নিবিষ্ট মনে ডানা পরিষ্কার করছে। তিনি ভাবলেন, এই ঘাসফড়িংটা জানে না যে একটু পরেই এখানে রক্তগঙ্গা বয়ে যাবে। সে নিজের পরিচ্ছন্নতা নিয়েই ব্যস্ত। প্রকৃতির কি অদ্ভুত উদাসীনতা! হঠাৎ শান্ত সকালটা চুরমার হয়ে গেল। কামানের গোলা নয়, চারপাশ থেকে আল্লাহু আকবার এবং জয় মহাদেব ধ্বনি উঠল। শেরশাহ সূরি আক্রমণ করেছেন, তবে সেটা কোনো বীরত্বের লড়াই ছিল না, ছিল নিছক এক সারপ্রাইজ অ্যাটাক। মোগল সেনারা তখনও কেউ অজু করছে, কেউ ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে। মুহূর্তের মধ্যে মোগল শিবির নরককুণ্ডে পরিণত হলো। হুমায়ুন যখন দেখলেন চারদিকে শুধু লাশের পাহাড় আর আর্তনাদ, তখন তিনি বুঝলেন এবার পলায়নই পরম ধর্ম। তিনি তার প্রিয় ঘোড়ার পিঠে চড়ে গঙ্গার পাড়ে এসে দাঁড়ালেন। পেছনে ধেয়ে আসছে পাঠানের দল, সামনে উত্তাল গঙ্গা। এ নদীকে বলা হয় কর্মনাশা, যার পানিতে নামলে নাকি অর্জিত সব পুণ্য ধুয়ে যায়। সম্রাট ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন, কিন্তু নদীর স্রোত কি সম্রাট আর ফকিরের মধ্যে পার্থক্য বোঝে? স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছে অতলে। ভারী জেরা বক্তর বা বর্ম তাকে নিচের দিকে টেনে ধরেছে। হুমায়ুন হাবুডুবু খাচ্ছেন। ঠিক যখন তিনি ভাবলেন মোগল সাম্রাজ্য আজ গঙ্গার তলায় তলিয়ে যাবে, ঠিক তখনই এক দেবদূতের আবির্ভাব ঘটল। তবে এই দেবদূত ডানাওয়ালা কোনো স্বর্গীয় জীব নয়, বরং চামড়ার মশক হাতে এক সাধারণ ভিস্তি বা পানির বাহক। নাম তার নিজাম। নিজাম ভিস্তিওয়ালা তার চামড়ার মশকে বাতাস ভরে সেটাকে ভেলা হিসেবে সম্রাটের দিকে বাড়িয়ে দিলেন। ঝাঁপনা, ধরুন, মশক ধরুন। নদীর মাঝখানে ভাসতে ভাসতে সম্রাট হুমায়ুন বললেন, হে ভিস্তি, তুমি কি জানো আমি কে? নিজাম বিরক্ত হয়ে বলল, এখন জানার দরকার নেই, আগে তীরে উঠুন, তারপর পরিচয় দিবেন। এখন মরলে তো আপনিও পচালাস, আমিও পচালাস। তীরে ওঠার পর ভিজে জবজবে সম্রাট এক অদ্ভুত কাজ করলেন। তিনি ভিস্তি নিজামকে জড়িয়ে ধরলেন। সম্রাট বললেন, নিজাম, তুমি আজ হিন্দুস্তানের তখ্ত বাঁচিয়েছ। আমি কথা দিচ্ছি, আমি যদি আবার আগ্রার সিংহাসনে বসতে পারি, তোমাকে আমি আধবেলার জন্য হিন্দুস্তানের বাদশা বানাবো। তুমি যা চাইবে তাই হবে। নিজাম হাঁ করে তাকিয়ে রইলেন। সে ভাবল, সম্রাট হয়তো গঙ্গার পানি বেশি খেয়ে ফেলেছেন, তাই আবোল তাবোল বকছেন। আধবেলার জন্য বাদশা, এ আবার কেমন কথা? ইতিহাসের এক বিস্ময়কর কিন্তু সত্য তথ্য হলো, হুমায়ুন এই কথা রেখেছিলেন। পরবর্তীতে আগ্রা ফিরে পাওয়ার পর তিনি নিজাম ভিস্তিকে একদিনের জন্য সিংহাসনে বসিয়েছিলেন। সেই একদিনে নিজাম ভিস্তি কী করেছিলেন জানেন? তিনি চামড়া দিয়ে মুদ্রা তৈরি করেছিলেন। ইতিহাসে একে বলা হয় চামড়ার টাকা। নিজাম ভেবেছিলেন স্বর্ণরূপার মুদ্রা তো রাজাদের থাকে, কিন্তু একজন ভিস্তির রাজত্বের চিহ্ন হবে চামড়া। যাই হোক, চৌসার সেই রাতে সম্রাট হুমায়ুন যখন একা বনের ধারে বসে কাঁপছিলেন, তখন তার পকেটে একটি জিনিস অবশিষ্ট ছিল। সেই নীল চোখের দরবেশের দেওয়া সেই শুকনো নীল পদ্মটি। দেখা গেল পদ্মটির রং একটু ফিকে হয়ে এসেছে। হুমায়ুন আকাশের দিকে তাকিয়ে একা একা হাসলেন। মাবুদ, আপনি বড়ই রসিক। আপনি আমাকে গঙ্গা দিয়ে চুবিয়ে ধুয়ে নিলেন, অথচ আমার মোরব্বার স্বাদ এখনও জিহ্বায় লেগে আছে। শেরখাকে আপনি রাজ্য দিলেন, আর আমাকে দিলেন এক ভিস্তির বন্ধুত্ব। মন্দ নয়। বাংলার বর্ষা আর গঙ্গার ঢেউ মিলেমিশে সম্রাট হুমায়ুনকে এক ভবঘুরে রাজপুত্রে পরিণত করল। তার সামনে এখন শুধু ধুধু মরুভূমি আর অনিশ্চিত ভবিষ্যৎ।
কিন্তু তিনি জানেন যার সাথে বই আছে আর যার পকেটে শুকনো পদ্ম আছে সে কখনো একা হয় না। সিন্ধু নদের তীরের মরুভূমি, এই মরুভূমির বালি যেন শুধু বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লা। দিনের বেলা সূর্যটা মাথার উপর স্থির হয়ে থাকে, আর তপ্ত বাতাস বা লু এমনভাবে বয় যে মনে হয় কোনো ড্রাগন নিঃশ্বাস ছাড়ছে। সম্রাট হুমায়ুন এখন সর্বহারা। তার সাথে আছে গুটি কয়েক বিশ্বস্ত অনুচর আর হামিদা বানু। হামিদা বানু বয়সে কিশোরী, কিন্তু বুদ্ধিতে বাঘা বাঘা আমিরদের সমান। হামিদা বানুকে বিয়ে করার সময় হুমায়ুনকে কম কাঠখড় পোড়াতে হয়নি। হামিদা সাফ বলে দিয়েছিলেন, আমি এমন কাউকে বিয়ে করব না যার তখ নেই, ছাদ নেই। হুমায়ুন বিনীত ভঙ্গিতে বলেছিলেন, তখ নেই তো কি হয়েছে, আমার কাছে আসমান আছে, আমি তোমাকে নক্ষত্র চেনাবো। শেষমেশ নক্ষত্র চেনানোর লোভেই হোক আর হুমায়ুনের মায়াবী চাহনির কারণেই হোক, হামিদা রাজি হয়েছিলেন। আজ সেই মরুভূমির বালির উপর বসে সম্রাট এক অদ্ভুত কাজ করছেন। তিনি একটি ভাঙা কম্পাস আর কিছু পাথর দিয়ে বালির উপর নকশা কাটছেন। জওহর আফতাবজি কাছে এসে বলল, জাহাপনা, রোদে আপনার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, ছায়ে আসুন। হুমায়ুন মাথা তুলে বললেন, জওহর, তুই কি জানিস বালিরও প্রাণ আছে? এই যে বালিগুলো উঠছে, এরা এক একটা আসলে আত্মা। এরা আমাদের বলছে এখানে থেকো না, সামনে যাও। জওহর মনে মনে ভাবল, সম্রাটের মাথাটা রোদে পুরোপুরি গেছে, কিন্তু সে মুখে কিছু বলল না। ইতিহাসে লেখা আছে, অমরকোটের রাজা রানা প্রাসাদ মোগল সম্রাটকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু পর্দার আড়ালে গল্পটা অন্যরকম। রানা প্রাসাদ হুমায়ুনকে দেখে অবাক হয়ে বলেছিলেন, আপনি কি সত্যিই সম্রাট? আপনার তো একটি ভালো জুতোও দেখি নেই। হুমায়ুন হেসে উত্তর দিয়েছিলেন, সম্রাট জুতো দিয়ে হয় না রানা সাহেব, সম্রাট হয় কলিজা দিয়ে। আমার কলিজাটা এখনও মোগলদের মতোই বড়। অমরকোটের দুর্গে যখন হামিদা বানুর প্রসব বেদনা উঠল, তখন সময়টা ছিল 1542 সালের 15 অক্টোবর। দিনটি ছিল রবিবার। রবিবার মানেই হুমায়ুনের প্রিয় সূর্যের বার। দুর্গের একটি ছোট ঘরে হামিদা বানু যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, বাইরে হুমায়ুন অস্থিরভাবে পায়চারি করছেন। তার হাতে কোনো হিরে জহরত নেই যা দিয়ে তিনি এই খুশির খবর উদযাপন করবেন। মোগল ঐতিহ্যে সন্তানের জন্ম হলে আমির ওমরাদের দামি উপহার দিতে হয়, কিন্তু হুমায়ুনের কাছে তখন কি ছিল? তিনি জহরকে ডাকলেন, জহর, আমার সেই ছোট রুমালটা আনো তো। জহর রুমালটা আনলো। সেই রুমালের কোণে বাঁধা ছিল এক টুকরো কস্তুরি। এটি ছিল সম্রাটের শেষ সম্বল। ঠিক যখন কক্ষের ভিতর থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো, হুমায়ুন সেই কস্তুরির টুকরোটি বের করলেন। তিনি এটি একটি পাথরের উপর রেখে অন্য একটি পাথর দিয়ে চূর্ণ করলেন। মরুভূমির তপ্ত বাতাসে সেই কস্তুরীর তীব্র সুবাস মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। হুমায়ুন চিৎকার করে বললেন, শুনে রাখো সবাই, আজ আমার পুত্র জালালউদ্দিন মোহাম্মদের জন্ম হলো। আমার কাছে আজ সোনা দানা নেই, কিন্তু এই কস্তুরীর সুবাস যেমন চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমার পুত্রের নামও একদিন এই দুনিয়ায় তেমনিভাবে ছড়িয়ে পড়বে। সেদিনও এক বিচিত্র কাণ্ড ঘটেছিল। মরুভূমিতে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু আকবরের জন্মের ঠিক পরপরই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টিতে বালির তাপ নিমিষেই উধাও হয়ে গেল। হুমায়ুন বৃষ্টির পানিতে হাত বাড়িয়ে দিলেন। তিনি দেখলেন তার হাতের তালুতে একটি বৃষ্টির ফোঁটা পড়েছে এবং সেটি মুক্তোর মতো চিকচিক করছে। সম্রাটের মনে হলো দূর থেকে কেউ একজন তাকে দেখছে। তিনি তাকিয়ে দেখলেন দুর্গের এক কোণে সেই নীল চোখের দরবেশ দাঁড়িয়ে আছে। দরবেশের হাতে একটি ছোট মাটির প্রদীপ। মরুভূমির ঝড়ো বাতাসেও সেই প্রদীপ নিচ্ছে না। দরবেশ নিঃশব্দে হাসলেন এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। হুমায়ুন বিড়বিড় করে বললেন, মাবুদ, আপনি বড় খামখেয়ালি। আপনি রাজ্য কেড়ে নেন, আবার মরুভূমির বুকে নক্ষত্র উপহার দেন। এই ছেলেটিকে, এ কি মোগলদের গৌরব ফেরাবে, নাকি সে নিজেই এক নতুন ইতিহাস লিখবে? সেই রাতে হুমায়ুন স্বপ্ন দেখলেন, একটি ছোট ছেলে আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার পা পুড়ছে না। ছেলেটির মাথায় যে মুকুট, তা সোনার নয়, তা তৈরি হয়েছে মথুরার মাটি আর পারস্যের পানি দিয়ে।
স্বপ্ন আর বাস্তব যখন হাত ধরাধরি করে হাঁটে, তখনই মহাকাব্যের জন্ম হয়। আকবরের জন্ম ছিল তেমনই এক মহাকাব্যের প্রথম অক্ষর। হুমায়ুন এখন পারস্যের শাহ তামাশপের মেহমান। হিন্দুস্তানের ধুলোবালি আর মরুভূমির লু হাওয়া থেকে দূরে ইস্পাহানের সুশীতল চেনার গাছের নিচে বসে তিনি কবিতা পড়ছেন। পারস্যের আতিথেয়তা জগৎ বিখ্যাত, কিন্তু সম্রাট হুমায়ুন খেয়াল করলেন এখানকার আতিথেয়তার ভেতরেও এক ধরনের সূক্ষ্ম অহংকার আছে। শাহ তামাশ মনে করেন তিনি এক ভাগ্যহত রাজাকে করুণা করছেন। মানুষ যখন খুব বিপদে পড়ে, তখন হয় সে খুব ধার্মিক হয়ে যায়, নয়তো খুব ভোজন রসিক। হুমায়ুন দ্বিতীয়টি বেছে নিলেন। আজ শাহী দস্তরখানে এক বিচিত্র খাবারের আয়োজন করা হয়েছে। পারস্যের প্রধান পাচক বা আশপাচবাসী এই খাবারের নাম দিয়েছেন নুজুমি বিরিঞ্জ বা মহাজাগতিক পোলাও। এই খাবারটি সাধারণ কোনো থালায় পরিবেশন করা হয়নি। এটি আনা হয়েছে একটি বিশাল স্ফটিকের পাত্রে, যার নিচে জ্বলন্ত অঙ্গার রাখা। ফলে পাত্রের ভেতর থেকে ধোঁয়া উঠছে মেঘের মতো। পোলাওয়ের চালগুলো 7টি আলাদা রঙে রঞ্জিত। লাল চালের স্বাদ ঝাল, নীলের স্বাদ লবণের মতো ঠান্ডা, হলুদের স্বাদ জাফরানি মিষ্টি, আর বেগুনি চালের স্বাদ টকটক। পোলাওয়ের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে ছোট ছোট গোল কাবাব। সেই কাবাবগুলো এমন এক বিশেষ মশলায় জারক করা যে অন্ধকারে সেগুলো হালকা নীল আলো ছড়ায়। অবশ্য ফসফরাসের গুণাবলী নয় এটি। পাচক দাবি করেছেন এটি জোনাকি পোকার গুঁড়ো মিশ্রিত জাদুর মশলা। খাবারের উপর ঢেকে দেওয়া হয়েছে এক ধরনের চিনির পাতলা আস্তরণ, যা দেখতে একদম মেঘের মতো। চামচ দিয়ে সে মেঘ সরালে ভেতর থেকে সুবাস বের হয়, যা এক একজনের নাকে এক এক রকম লাগে। কারো মনে হয় গোলাপ, কারো মনে হয় ভেজা মাটি। হুমায়ুন এক লোকমা মুখে দিয়ে চোখ বন্ধ করলেন। শাহ তামাশ জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বন্ধু? হুমায়ুন হাসলেন। শাহেনশাহ, এই খাবারের স্বাদ ঠিক আমার জীবনের মতো। এক লোকমায় টক, অন্য লোকমায় মিষ্টি। তবে এই নীল রঙের কাবাবগুলো খাওয়ার সময় আমার মনে হচ্ছে আমি আস্ত একটা নক্ষত্র চিবিয়ে খাচ্ছি। পাচক পাশ থেকে বিনীতভাবে বলল, ঝাপানা, এই নক্ষত্র খচিত কাবাব খেলে মানুষ নাকি হারানো ভাগ্য ফিরে পায়। হুমায়ুন গম্ভীর হয়ে গেলেন। তিনি ভাবলেন, হারানো ভাগ্য কি সত্যিই কাবাব খেয়ে ফিরে আসে, নাকি ভাগ্য ফিরে আসে পারস্যের এই বিশাল সেনাবাহিনীর সাহায্য নিয়ে, যা শাহ তামাশ তাকে ধার দিতে চেয়েছেন? ইতিহাসের এক অদ্ভুত তথ্য হলো, এই ভোজের পর হুমায়ুন পারস্যের আদব কায়দা এতটাই পছন্দ করেছিলেন যে তিনি তার সাথে করে একদল ইরানি চিত্রকর আর কবি নিয়ে হিন্দুস্তানে ফিরেছিলেন। তলোয়ারের চেয়ে তিনি তুলি আর কলমকে বেশি গুরুত্ব দিলেন। শেরশাহের হাতে একটি রূপোর বাটি। বাটিতে অদ্ভুত এক খাবার, মহিষের ঘন টক দই। তাতে মেশানো হয়েছে মধু, গোলমরিচ আর সামান্য ধনেপাতা। এই অদ্ভুত মিশ্রণ তিনি আবিষ্কার করেছেন। তার ধারণা, এই বস্তু খেলে মস্তিষ্কের নিউরনগুলো ঘোড়ার মতো টকবক করে ফোটে। সেনাপতি খাওয়াস খান পাশে দাঁড়িয়ে আছেন। সে ইতস্তত করে বলল, হুজুর, আমি কি তীর মারব? মুঘল সম্রাট পালিয়ে যাচ্ছেন। শেরশাহ টক দইয়ে চুমুক দিলেন, চোখ বন্ধ করে স্বাদ নিলেন। তারপর বললেন, পাগল হয়েছ খাওয়াস? পালিয়ে যাওয়া শত্রুকে মারতে নেই, তাকে পালাতে দিতে হয়। সে যত পালাবে তার ভয় তত বাড়বে। আর ভয় হলো সবচেয়ে বড় মহামারী, প্লেগের চেয়েও সংক্রামক। হুমায়ুন দিল্লি গিয়ে বলবে শেরশাহ মানুষ না, জিন। এই প্রচারটা আমার জন্য জরুরি। তীর মেরে মেরে ফেললে এই প্রচারটা কে করবে? যুক্তিটা অকাট্য। খাওয়াস খান চুপ করে গেলেন। শেরশাহ চামচ দিয়ে দইয়ের বাটিটা চেটেপুটে খেলেন। দিল্লির মসনদে এখন শেরশাহ। তিনি এখন আর ফরিদ নন, শের খানও নন। তিনি সুলতানি আদিল। মাত্র 5 বছরে তিনি যা করলেন তা মুঘলরা 50 বছরেও করতে পারেনি। তিনি মাপজোক শুরু করলেন, জমি মাপা, রাস্তা মাপা ইত্যাদি। সারা হিন্দুস্তান জুড়ে তিনি বানালেন সড়কি আজম, বা যেটাকে আমরা বলি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। রাস্তার দুই পাশে ফলের গাছ, হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা সরাইখানা। এই রাস্তা বানাতে গিয়ে একটি বিচিত্র ঘটনাও ঘটেছিল। এটি অবশ্য ইতিহাসের বই লেখা নেই, কিন্তু ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। রাস্তা মাপার দায়িত্বে ছিল এক লোক, নাম কদম আলী। তার কাজ ছিল পায়ে হেঁটে দূরত্ব মাপা।
কদম আলীর ধারণা ছিল তার প্রতি কদমে ঠিক 2 হাত জায়গা পার হয়। সমস্যা হলো কদম আলীর এক পায়ে বাত ছিল, মাঝে মাঝে ব্যথায় তার পা ছোট পড়ত, ফলে রাস্তার মাপে গন্ডগোল বেঁধে গেল। শেরশাহ কদম আলীকে ডাকলেন। কদম আলী ভয়ে অস্থির। সে ভাবল সুলতান তার গর্দান নেবেন। শেরশাহ গম্ভীর মুখে বললেন, কদম আলী, তোমার পায়ের বাতের চিকিৎসা আছে আমার কাছে। কদম আলী কাঁপতে কাঁপতে বললেন, কি চিকিৎসা জাহাপানা? তোমাকে আমি ঘোড়া দেব না, তুমি আমার সঙ্গে দৌড়াবে। বাঘের তাড়া খেলে পায়ের বাত থাকে না। আজ থেকে তুমি আমার ব্যক্তিগত বার্তাবাহক। সবাই ভাবল সুলতান ঠাট্টা করছেন, কিন্তু শেরশাহ সিরিয়াস। কদম আলী নামের সেই বাদগ্রস্ত লোকটি পরবর্তীতে ডাক বিভাগের প্রধান হয়েছিলেন। সে এত দ্রুত ছুটত যে লোকে বলতো তার পায়ে চাকা লাগানো আছে। অবশ্য কদম আলী শেষ বয়সে নিজের নাম ভুলে গিয়েছিলেন। কেউ নাম জিজ্ঞেস করলে সে পায়ের দিকে তাকিয়ে বসে থাকতো শুধু। শেরশাহের দরবার, বিচার চলছে। শেরশাহের বিচার বড় অদ্ভুত। তিনি অপরাধীকে শাস্তি দেন না, লজ্জিত করেন। এক ধনী বণিক এক কৃষকের ছাগল চুরি করেছে, প্রমাণ পাওয়া গেছে। শেরশাহ হুকুম দিলেন, বণিকের শাস্তি হলো সে আগামী 7 দিন ছাগল সেজে থাকবে, তার গলায় ঘণ্টি থাকবে, সে ম্যামা করবে এবং কচি ঘাস খাবে। দরবারে হাসির রোল পড়ে গেল। বণিক লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, ঝাপনা, এর চেয়ে আমাকে কোড়া মারুন। শেরশাহ হাসলেন। শরীরের ব্যথা 2 দিনে সেরে যাবে, অপমানের জ্বালা কবরেও যাবে না। যাও, ঘাস খাও। দিনটি ছিল 22শে মে 1545 সাল। কালিঞ্জার দুর্গ। শেরশাহর বয়স হয়েছে, কিন্তু তেজ কমেনি। তিনি নিজেই কামান দাগার তদারকি করছেন। দুর্গের দেয়াল কিছুতেই ভাঙছে না, রাজপুতরা পাথর ছুটছে। শেরশাহ বিরক্ত। তিনি হুকুম দিলেন বারুদে আগুন দিতে। বিশাল এক বারুদের স্তূপ। গোলন্দাজরা ব্যস্ত। শেরশাহ দুপুরে খেয়েছেন মাসকালাইয়ের ডাল আর খাসির পায়া। খাবারটা গুরুপাক হয়েছে। তার একটু তন্দ্রা আসছে। তিনি ভাবলেন দুর্গটা দখল হলেই একটু ঘুমাবেন। ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। একটি রকেট দেয়ালে লেগে উল্টো ফিরে এলো বারুদের স্তূপে। প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের কুণ্ডলি পাকিয়ে উঠল। শেরশাহ ছিটকে পড়লেন। তার শরীরের অর্ধেক ঝলসে গেছে। তাঁবুতে তাকে নিয়ে আসা হলো। হেকিমরা দৌড়াদৌড়ি করছে। পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী। শেরশাহের জ্ঞান আছে, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন না। আফগানরা যন্ত্রণায় কাতরায় না। তিনি ফিসফিস করে বললেন, খবর কি? কেউ উত্তর দিল না। সবাই কাঁদছে। শেরশাহ ধমক দিলেন, কাঁদছিস কেন গাধার দল? দুর্গ কি দখল হয়েছে? বিকেলের দিকে খবর এলো কালিঞ্জার দুর্গ পতন হয়েছে, বিজয় নিশানা উঠছে। শেরশাহের মুখে হাসি ফুটল, সেই ধূর্ত ব্লাফ মাস্টার মহৎ শাসকের হাসি। তিনি বিড়বিড় করে বললেন, যাক, কাজ শেষ। কদম আলীকে বলিস স্বর্গের রাস্তাটা যেন ঠিক মতো মাপে। সেখানেও একটা সড়কি আজম বানাতে হবে। ফেরেশতাদের যাতায়াতে বড্ড কষ্ট। শেরশাহ চোখ বন্ধ করলেন। সূর্য ডুবছে। হিন্দুস্তানের সূর্যও ডুবেছে। একজন আফগান যে ভাগ্যের উপর নির্ভর না করে ভাগ্যকে নিজের হাতে বানিয়েছিলেন, সে চলে যাচ্ছে। তাঁবুর বাইরে কদম আলী দাঁড়িয়েছিল। সে অকারণে নিজের পা দুটো গুনছিল। 1 2 1 2। অদ্ভুত কারণে তার মনে হলো আজ থেকে তার আর দৌড়াতে ইচ্ছে করবে না। ইতিহাস বড় নির্মম। সে বীরদের মনে রাখে, কিন্তু বীরদের রসিকতাগুলো ভুলে যায়। শেরশাহের মৃত্যুর পর তার আবিষ্কৃত সেই মধু আর গোলমরিচ দেওয়া টক দই আর কেউ খায়নি। রেসিপিটা তার সাথেই কবরে চলে গিয়েছিল। সাল 1555। দীর্ঘ 15 বছর পর হুমায়ুন আবার দিল্লির সিংহাসনে বসলেন, কিন্তু সেই পুরনো দিল্লির অলিগলি দেখে তার খুব মায়া লাগলো। শেরশাহ নেই, তার তৈরি বিশাল সাম্রাজ্য এখন দুর্বল। হুমায়ুন যখন দিনপানা প্রাসাদে ঢুকলেন, তখন তার মনে হলো রাজ্য জয় করা সহজ, কিন্তু হারানো সময় জয় করা অসম্ভব। একদিন বিকেলে হুমায়ুন তার প্রাসাদের বারান্দায় বসে আছেন, তার সামনে রাখা এক বাটি ফালুদা। হঠাৎ তিনি দেখলেন বাগানের এক কোণে সেই নীল চোখের দরবেশ দাঁড়িয়ে আছেন। এবার দরবেশের হাতে কোনো প্রদীপ নেই, কোনো নীল পদ্মও নেই। দরবেশ শুধু আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন। আকাশে তখন একটি ধূমকেতু দেখা যাচ্ছে, অশুভ লক্ষণ। হুমায়ুন জওহর আফতাবজিকে ডাকলেন। জওহর, তুই কি জানিস মানুষের জীবনটা একটা সিঁড়ির মতো? আমরা সারা জীবন উপরে উঠতে চাই, কিন্তু ভুলে যাই যে নিচে নামার রাস্তাটাও একই সিঁড়ি। জওহর কিছু বুঝল না। সে শুধু বলল,
জাহাপানা, আপনার ফালুদা গলে যাচ্ছে। হুমায়ুন ফালুদার বাটিটা সরিয়ে দিলেন। মিষ্টি জিনিসের প্রতি আমার আগ্রহ ফুরিয়ে আসছে জহর। এখন আমার শুধু বই পড়তে ইচ্ছে করে। লাইব্রেরিতে নতুন কিছু পারস্যের পাণ্ডুলিপি এসেছে, সেগুলো গোছাতে হবে। সম্রাট উঠে দাঁড়ালেন। তার পরনে শুভ্র পোশাক। তিনি যখন লাইব্রেরির দিকে হাঁটা দিলেন, তখন তার ছায়াটা দেওয়ালে পড়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। বাতাসের হাহাকার যেন ফিসফিস করে বলছিল, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, আপনার ভ্রমণের সময় শেষ হয়ে এলো, এবার ঘরে ফেরার পালা। কিছু গল্প শেষ হয় না, শুধু থমকে যায়। মোগল সাম্রাজ্যের এই ক্ষণজন্মা সম্রাটের গল্পটিও ঠিক সেভাবেই একটি মুহূর্তের অপেক্ষায় থমকে রইল। সেই মুহূর্তটি যা তাকে ইতিহাসের পাতায় অমর করে দেবে আর জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় জানাবে। দিল্লির পুরাণকেল্লার পাঠাগার শেরমণ্ডল। সম্রাট হুমায়ুন এখন আর তরুণ নন। তার চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি। জীবন তাকে অনেক দৌড় করিয়েছে। হিন্দুস্তান থেকে পারস্য, পারস্য থেকে আবার হিন্দুস্তান। সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরেছেন, মরুভূমিতে তৃষ্ণায় ছটফট করেছেন, আবার সিংহাসন ফিরেও পেয়েছেন। কিন্তু শান্তি, সেটা মনে হয় তার কপালে নেই। আজ শুক্রবার, 24 জানুয়ারি 1556 সাল। মাঘ মাসের শীতের সন্ধ্যা। দিল্লির আকাশ আজ পরিষ্কার। অদ্ভুত এক কমলা রঙের আভা ছড়িয়ে আছে পশ্চিম আকাশে। হুমায়ুন ছাদের উপর দাঁড়িয়ে আছেন। তার পাশে প্রিয় ভৃত্য জওহর আফতাবজি। আফতাবজি মানে যে পানি ঢালে। জওহরের কাজ এখন আর পানি ঢালা নয়, সে এখন সম্রাটের ছায়াসঙ্গী। হুমায়ুন বললেন, জওহর, আজকের আকাশটা দেখেছিস? রংটা কেমন যেন অচেনা। জওহর বিনীতভাবে বলল, জাহাপনা, একে বলে গোধূলি লগ্ন। হিন্দুদের শাস্ত্রে বলে এই সময়টা ভালো নয়, দিন আর রাতের সন্ধিক্ষণ। এই সময় জিনপরি ভূতপ্রেতরা জেগে ওঠে। সম্রাট হাসলেন। ভূতপ্রেত নিয়ে আমার ভয় নেই, আমার ভয় নিজেকে নিয়ে। আচ্ছা জওহর, আমি কি ভালো সম্রাট? জওহর চমকে উঠল। জাহাপনা, আপনি মহামতি বাবর শাহের পুত্র। আপনি প্রজাদের মা বাপ। বাদ দে, তোরা সত্য কথা বলতে পারিস না। আমি জানি আমি কেমন সম্রাট। আমি একটা ভাঙা কলস, দেখতে সুন্দর কিন্তু পানি থাকে না। এই যে কষ্ট করে রাজ্য উদ্ধার করলাম, এটা কি রাখতে পারবো? জালাল কি পারবে? সম্রাট চুপ করে গেলেন। তার মনে পড়ল হামিদার কথা। হামিদা বানু। মরুভূমির মধ্যে যখন আকবর হলো, তখন হুমায়ুনের পকেটে ছিল শুধু এক টুকরো কস্তুরি। তিনি সেই কস্তুরি ভেঙে আমিরদের মধ্যে বিলিয়ে দিয়ে বলেছিলেন, আমার ছেলের যশ একদিন এই কস্তুরি সুবাসের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আজ মনে হচ্ছে জালাল পারবে। ছেলেটার চোখের মণি প্রখর, বাঘের চেয়েও প্রখর, বাঘের চোখের মতো। হুমায়ুন পাঠাগারের সিঁড়ির দিকে পা বাড়ালেন। শেরমণ্ডলের সিঁড়িগুলো খুব খাড়া, পাথরের তৈরি। মোগল স্থপতিরা সৌন্দর্য বোঝেন, কিন্তু নিরাপত্তা বোঝেন না। হুমায়ুনের হাতে একতারা বই। তিনি শুক্র গ্রহের উপর একটা বই পড়ছিলেন। শুক্র হলো প্রেমের গ্রহ। বইটা পার্শ্ব থেকে আনা। বইয়ের মলাটে নীল পাথরের কাজ করা। সিঁড়ির প্রথম ধাপে পা দিতেই হঠাৎ আজানের ধ্বনি ভেসে এলো। মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমায়ুন ধার্মিক মানুষ। আজান শুনলে তিনি যেখানে থাকেন সেখানেই বসে পড়েন। এটাই তার অভ্যাস। তিনি সিঁড়িতেই বসে পড়ার চেষ্টা করলেন। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। প্রকৃতির কিছু নিজস্ব রসিকতা আছে। সে বড় বড় রাজাদের সামান্য কারণে ধরাশায়ী করে দেয়। আলেকজান্ডার মারা গেলেন মশার কামড়ে, আর হুমায়ুন পা পিছলে পড়লেন নিজের পাঠাগারের সিঁড়ি থেকে। হুমায়ুনের পায়ের নিচে ছিল শক্ত পাথর, কিন্তু তার মনে হলো তিনি শূন্যে পা দিয়েছেন। তার হাতের বইটা ছিটকে পড়ে গেল। শুক্র গ্রহের বই, প্রেমের গ্রহের বই হাতছাড়া হয়ে গেল। তিনি গড়িয়ে পড়লেন। এক ধাপ, দুই ধাপ। মাথাটা সজোরে লাগলো পাথরের কিনারায়। চোখের সামনে সব অন্ধকার হয়ে যাওয়ার কথা, কিন্তু হুমায়ুন দেখলেন অদ্ভুত এক আলো। সেই আলোয় তিনি দেখলেন তার বাবা বাবর দাঁড়িয়ে আছেন। বাবর হাসছেন। বাবর হাত বাড়িয়ে বললেন, হুমায়ুন, চলে আয়। বড্ড দেরি করে ফেললি রে। আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য। বেহেশতের বাগানে নতুন ফল এসেছে, নাম আনার। তোর খেতে ভালো লাগবে। হুমায়ুন উঠতে চাইলেন, কিন্তু পারলেন না। তার কান দিয়ে গরম রক্ত গড়িয়ে পড়ছে। রক্তটা সিঁড়ির ধাপে ধাপে নকশা তৈরি করছে। মোগল মিনিয়েচার পেইন্টিংয়ের মতো সূক্ষ্ম নকশা। জওহর চিৎকার করে ছুটে এলো।
জাহাপনা, ডাক্তার ডাকো, হাকিম ডাকো। হুমায়ুন জওহরের হাতটা ধরলেন। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তিনি বিড়বিড় করে বললেন, জওহর, চেঁচামেচি করিস না। আমি এখন হালের মধ্যে আছি। দোলুনিটা খুব আরামের। জাহাপনা, কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। না রে বোকা, সব ঠিক হওয়ার নেই। শোন, জালালকে বলিস সে যেন রাগ কম করে। আর কামরান, আমার ভাই কামরানকে আমি অন্ধ করে দিয়েছিলাম। আমার খুব কষ্ট হয়। জালালকে বলিস সে যেন ভাইদের সাথে এমন না করে। হুমায়ুনের শ্বাস ভারী হয়ে এলো। তার চোখের সামনে ভেসে উঠল আগ্রার সেই হলুদ রঙের সূর্যমুখী ফুল। ভেসে উঠল শের শাহের সেই মাটির হাড়ি। সব ঝাপসা হয়ে যাচ্ছে। চারিদিকে শোরগোল। হাকিম বৈদ্যরা ছুটে আসছেন, কিন্তু হুমায়ুন আর কিছুই শুনতে পাচ্ছেন না। তিনি শুধু শুনতে পাচ্ছেন যমুনা নদীর কলকল শব্দ। নদীটা তাকে ডাকছে। তিনি মনে মনে বললেন, ইয়া মাবুদ, জীবনটা জীবনটা এত ছোট কেন? আমি তো কিছুই দেখে যেতে পারলাম না, শুধু দৌড়ালাম। সারাটা জীবন শুধু দৌড়ালাম। দিল্লির আকাশে তখন মাগরিবের আজান শেষ হয়েছে। অন্ধকার নেমে আসছে দ্রুত। মোগল সাম্রাজ্যের সূর্য অস্ত যাচ্ছে, নাকি নতুন কোনো সূর্যোদয়ের অপেক্ষা, তা একমাত্র ইতিহাসই জানে। পাথরশিতে পড়ে রইল একটি রক্তাক্ত দেহ, আর তার পাশেই পড়ে রইল সেই নীল মলাটের বই। বইয়ের একটি পাতা বাতাসে উল্টে গেল। সেখানে লেখা, মানুষ ভাবে সে রাজা, কিন্তু সে আসলে সময়ের দাবার ঘুঁটি। কিস্তিমাত হওয়ার জন্য তার জন্ম। শেরমণ্ডলের ছাদের কার্নিশে একটা প্যাঁচা ডেকে উঠল। গম্ভীর সেই ডাক, যেন সে ঘোষণা করছে, বাচ্চা নামদার আর নেই, রঙ্গমঞ্চ ফাঁকা, এবার যবনিকা পতন। সম্রাট হুমায়ুন এরপরও 3 দিন বেঁচে ছিলেন, কিন্তু জ্ঞান ফেরেনি। মৃত্যুর পর তাকে সমাহিত করা হলো। তার কবরের উপর তৈরি হলো বিশাল সমাধি। সেই সমাধির নকশাও এক বিস্ময়, কিন্তু আসল বিস্ময় তো মানুষটা নিজে, যিনি তার জীবনভর শুধু হোঁচটই খেয়েছেন, আর শেষ পর্যন্ত হোঁচট খেয়ে পৃথিবী ছাড়লেন। হুমায়ুন নামার গল্প এখানেই শেষ, কিন্তু গল্পের রেশ কি শেষ হয়? জওহর আফতাবজি অনেকদিন বেঁচে ছিলেন। সে প্রতি পূর্ণিমার রাতে যমুনার ঘাটে বসে থাকতেন। লোকে বলতো সে নাকি পানির ওপর সম্রাটের ছায়া দেখতে পেতেন। পাগল মানুষের কথায় বিশ্বাস করতে নেই, কিন্তু জ্যোৎস্না রাতে যমুনার দিকে তাকালে মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছে করে। হয়তো কোথাও কোনো এক সমান্তরাল ভুবনে বাদশা নামদার এখনো বসে আছেন। সামনে সোনার থালায় লাজাওয়াবি হুমায়ুন, আর চোখে এক আকাশ স্বপ্ন।